আজকে আপনাদেরকে নিয়ে যাব জিন্দা পার্কে। তো জিন্দা পার্কে যাওয়ার আগে আরও অনেক বিশেষ বিশেষ জিনিস আপনাদেরকে দেখাবো এবং অন্য ধরনের একটা পিকনিকের ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই যেটা দেখতে পাচ্ছেন এটা জিন্দা পার্কের ভিতরে যে ভাসমান ব্রিজটা আছে সেইটার ভিডিও। তো এছাড়া আরও অনেক কিছু থাকবে, আমার সাথে থাকবেন, সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় হলো এই জিন্দা পার্ক হলো আপনার বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। জিন্দা পার্ক নামে সবাই আমরা এটাকে চিনি। আজকে এই জিন্দা পার্কের অনেক হিস্টোরি, অনেক ইতিহাস আমরা চেষ্টা করব আলোচনা করার। এটা কে উদ্যোগ নিয়েছে, কারা এটা করেছে, এটা এত বড় একটা পরিসর, এত বড় একটা জায়গা নিয়ে যারা তৈরি করেছে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি এটা আমরা জানি 150 একর জায়গার উপর অবস্থিত। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বসে আমরা আসলে পহেলা বৈশাখের যে পিকনিকটা করেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমরা আসলে একটা হাইস গাড়ি ভাড়া করেছিলাম, কারণ যেহেতু আমরা 3-4টা ফ্যামিলি একসাথে গিয়েছিলাম এই জিন্দা পার্ক প্লাস অন্যরকম একটা পরিবেশে বসে আমরা আসলে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করেছিলাম এবং সেটা অবশ্যই একটু অন্যরকম ছিল। তো আপনারাও চাইলে এরকম সুন্দর পরিবেশে বসে পারিবারিকভাবে বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এরকম আয়োজন করতে পারেন। তো আমরা আসলে 300 ফিটের উদ্দেশ্যে 300 ফিটের দিকে গিয়েছিলাম। মেইনলি আমাদের টার্গেট ছিল জিন্দা পার্ক প্লাস 300 ফিটটা দেখা। তো এর পাশাপাশি আরও এনজয় ছিল, আমাদের অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবার সাথে সবাই অনেক আমরা এনজয় করেছি, বিশেষ করে এই দিনটায়। এটা আবার পহেলা বৈশাখ ছিল, সেটাও একটা বড় একটা বিষয়। পহেলা বৈশাখ মানেই আমাদের নতুন একটা বছর, নতুন সম্ভাবনা, নতুন উদ্যোগ, নতুন ভালো লাগা, নতুন স্বপ্ন। এই নতুন স্বপ্ন নিয়েই আসলে আমাদের আসলে এই সবাই মিলে একটু অন্যরকম পরিবেশে নিজেদেরকে উপভোগ করা। আর আমরা জানি যে নতুন বছরকে আমরা সবসময় অন্যভাবে সেলিব্রেট করেই আসলে তাকে নিয়ে আসি বা আমরা আসলে স্বাগত জানাই এক কথায়। তো ওভারঅল আমরা সব নিয়ে একটা ভালো সময় পয়লা বৈশাখের দিনে কাটিয়েছিলাম। আর আসলে সত্য কথা বলতে এই যে সৌন্দর্যতা, অর্থাৎ আমার সোনার বাংলা, মানে এই যে বাংলার যে রূপ বৈচিত্র্য, বাংলার যে সৌন্দর্যতা, এখানে আসলে পৃথিবীর সব সৌন্দর্য হার মানবে আমার কাছে বিশেষ করে। তো আমরা আসলে বাসা থেকে সবাই খাবার দাবার তৈরি করে নিয়েছিলাম। আমরা 5টা ফ্যামিলি গিয়েছিলাম, তো সবাই যার যার মতো করেই আসলে খাবার তৈরি করে নিয়েছিলাম এবং ওখানে নিয়ে আমরা সবগুলা একটা টেবিলে বের করে যার যার মতো করে নিয়েছিলাম আর কি। তো এই পরিবেশটা আপনি একটু দেখেন, এরকম একটা পরিবেশে বসে যদি আপনি লাঞ্চ করেন বা আপনি কিছুক্ষণ সময় কাটান, তাহলে কিন্তু আপনার সব ধরনের ক্লান্তি, সব ধরনের কষ্ট, সব ধরনের বিষণ্ণতা চলে যাবে। আপনি একটু দেখেন যে এই পরিবেশটা কতটা সুন্দর হতে পারে বা কতটা সুন্দর ছিল। তো আমরা আসলে এরকম একটা পরিবেশে বসেই আসলে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আমি যেটা বলেছিলাম যে সবাই যার যার মতো করে নিয়ে গেছিলাম। এই জায়গাটা হলো না, মানে হাওয়ার, আমরা একটা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, অর্থাৎ যেখানে আমরা বসেছিলাম, ওই বসার জন্য আমাদের একটা জায়গা নিতে হয়েছিল। ওই যে আপনারা যে সুন্দর জায়গাটা দেখছিলেন, ওই জায়গাটা হলো হাওয়াই নামে একটা রেস্টুরেন্টের ভিতরে আমরা বসছিলাম। তো এটা নদীর পার, এই 300 ফিট থেকে একটু ভিতরের দিকেই আর কি। আপনি কখনো যদি 300 ফিটে যান তাহলে আপনি অনেক ধরনের পরিবেশ খুঁজে পাবেন। এখানে সব ধরনের, আপনি নীরবতা বলেন, কোলাহল বলেন, সুন্দর পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, সব কিছুই আপনি পাবেন। তো এখানে আপনি যে কোনো সময় আপনি চাইলে যেতে পারবেন। আর এখানে আসলে ওরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এখানে আপনি যেতে পারবেন না বা এখানে আসলে কোনো নিয়ম আছে, এরকম না। তো আমরা যে বলেছিলাম যে আমরা বাসা থেকে খাবার নিয়েছিলাম, এগুলো হলো আমাদের খাবারের স্যাম্পল। সেখানে ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, খাসির মাংস ছিল, প্লাস মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল, প্রায় 8-10টার উপরে ছিল আমাদের টোটাল আইটেম। তো আমি মূল মেনুগুলো আপনাদেরকে একটু বললাম। তো এরপরই আসলে আমরা এখানে বসে দুপুরে খাবার খেয়েছিলাম, সবাই এনজয় করেছি। এখানে একটা আম গাছ আছে, তো একেবারেই গ্রামের ফিলিংস এবং গ্রামের যে অরিজিনাল সৌন্দর্যতা, নদী, ঘাস, প্রকৃতি, আকাশ, সব নিয়ে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি ছিল। এবং সাথে ছিল আমাদের পরিবারের সব মানুষগুলো, সব ভালো লাগা কাজ করেছিল একসাথে।
তো আপনারা যদি কখনো এরকম সুযোগ হয় যে সবাই মিলে কোনো একটা জায়গায় গিয়ে বাসা থেকে রান্না করে নিয়ে যাবেন প্রয়োজনে, যেহেতু আমরা এভাবেই নিয়েছিলাম, আমাদের খরচটাও সেভ হয়েছে, খাবারটা আমাদের ক্ষতি করেনি। কারণ হোটেলের খাবার আমরা জানি অনেকে খেতে পারি না, আমি নিজেও খেতে পারি না, এটা অনেক সময় শ্যুট করে না, কিন্তু বাইরে বাধ্য অনেক সময় খেতে হয়। আবার এখানে গেলে আপনি চাইলে ছোট ছোট কিছু বাজার আছে যেখানে একদম অথেন্টিক বাজার, কিন্তু এখানে আসলে প্রাইসগুলো অনেকটাই বেশি ছিল সব কিছুর। তো এরপর আমরা আসলে এই জায়গায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আসলে এখান থেকে আসলে জিন্দা পার্কের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তো জিন্দা পার্কটা আসলে আমার কাছে ভালো লেগেছে, ভালো লাগেনি তা না, তবে আমার কাছে একটা বিষয় নিয়ে একটু অবাক লেগেছে যে আসলে আমার কাছে মানে ঢোকার যে টিকিটের প্রাইসটা সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যে 150 টাকা। তো আসলে ভিতরে আমার কাছে ওরকম যে দেখার মতো অনেক কিছু আছে বা ভিতরে অনেক মানে অনেক কিছু তৈরি করা আছে এরকম না, কিন্তু ন্যাচারাল পরিবেশ, একদমই প্রকৃতির মাঝে আপনি বিলীন হয়ে যেতে পারবেন, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আর একটা লাইব্রেরি আছে খুব সুন্দর, এছাড়া আরও মানে ন্যাচারালিটি খুব বেশি, কিন্তু বিশেষ যে কিছু জিনিস সেরকম আমার কাছে মনে হয় না। তবে আমার কাছে ঢোকার টিকিটের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, তারপর সেটা হয়তো তাদের বিষয়, কারণ একটা এত বড় একটা জায়গা যেহেতু, তারা 150 একর জায়গা, এত বড় একটা জায়গা যেহেতু ঢাকা শহরের খুব কাছেই রূপগঞ্জে তারা করেছে, তো সেই হিসাবে হয়তো আমার কাছে মনে হয়েছে আবার ঠিক আছে। তো আমরা আসলে যদি এই আপনার জিন্দা পার্কের ইতিহাসটা একটু ছোট্ট করে যাওয়ার পথে পথে শুনি বা জানি, সেটা আমরা একটু ছোট্ট করে একটু জানি। তো এই আসলে জিন্দা পার্কটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত, আমি প্রথমে বলেছিলাম। আর এটা 1980-র দশকে স্থানীয় 5 জন তরুণের উদ্যোগে এটি গঠিত হয়, এবং এখানে অনন্য কমিউনিটি ভিত্তিক প্রকল্প, তারপর অগ্রপথিক পল্লী সমিতির অধীনে প্রায় 150 একর জায়গা জুড়ে আসলে এই পার্কটা অবস্থিত। আর এখানে যে বিশেষত্ব, যে বিশেষ যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 250 প্রজাতির এবং 10,000-এর বেশি গাছ, এবং 5টি জলধারা, একটা বিশেষ লাইব্রেরি, মাটির ঘর, এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিস এখানে আসলে রয়েছে নিদর্শন হিসেবে। তো এটা মেইনলি 1980-র দশকে অগ্নিবীণা স্টুডেন্টস ফোরামের নামে যাত্রা শুরু করেছিল। এটা আসলে মেইনলি উদ্যোগ নিয়েছিলেন তারা হলেন তবারক হোসেন, কুলসুম সহ 5 জন স্বপ্নদর্শী বন্ধু, যারা এই পার্কটা আসলে মেইন পরিকল্পনা করেন, এবং তারা একটি আদর্শ গ্রাম ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। এটা হলো মেইন আর কি বিষয়, এবং সেভাবেই আস্তে আস্তে এটা আসলে গড়ে ওঠে, এবং 1981 সালের দিকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এখানে। শুরুতে এর নাম ছিল শান্তি কানন, যা পরবর্তীতে জিন্দা পার্ক হিসেবে পরিচিতি পায়। এটা আসলে স্থানীয় লোকজন এবং ওখানের যারা খুব কাছের মানুষ তারা, এবং খুবই আন্তরিকতার সহিত, এটা 35 বছরের প্রচেষ্টার পরে এটা আসলে একটা পার্কে রূপান্তরিত হয়, এবং খুবই ভালো একটা অন্যরকম একটা পার্কে পরিণত হয়, যেটা অন্য পার্কগুলো থেকে অনেকটা ডিফারেন্ট। এই ডিফারেন্টের বিশেষ কিছু দিক এখানে রয়েছে, যেমন প্রথম হলো এটা বড় একটা জায়গা নিয়ে আপনার এই পার্কটা গঠিত, সেটা হলো বড় একটা বিষয়। এবং ভিতরে যে আপনার জলপ্রপাতগুলো রয়েছে তার মধ্যে কোথাও আপনি দেখবেন যে বাঁশের সাঁকো আছে, এটা আসলে একদম ন্যাচারাল একটা বিষয়, বাঁশের সাঁকো। আবার এখানে একটা দেখেন মাঝখানে এই মাঝে যে আপনার একটা টোংঘরের মতো আছে, সেই টোংঘরটায় যাওয়ার জন্য আপনার একটা কাঠের ব্রিজ আছে ভাসমান, এটাও অন্যরকম, এটা দোলে, এবং এটার উপর উঠলে কিছুটা রিস্কও আছে। যারা সাঁতার না জানেন তারা আসলে উঠবেন না, কারণ সাঁতার না জানলে যদি কোনো কারণে পড়ে যান তাহলে উঠতে পারবেন না। আমার জানা মতে 90% মানুষই সাঁতার জানে, তারপর অনেক সময় যারা সাঁতার না জানে তাদের রিস্ক না নেওয়াটাই ভালো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একটা দ্বীপের মতো, যে মাঝখানের এটার মধ্যে থেকে হেঁটে আর কি ওই দ্বীপটায় যেতে হয়, ওখানে বসেই টোটালটা ভিউটা দেখা যায়।
তো এরপর আবার এই একটা বাঁশের সাঁকো দেখেন। তো এরকম কিছু ন্যাচারাল জিনিস রয়েছে এখানে, যেটা আপনি দেখলে অবশ্যই আপনি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এবং আপনি দেখবেন যে অন্যরকম ভালো লাগবে আপনার। কারণ এখন আসলে কি আমরা একটা আর্টিফিশিয়াল জগতে বাস করছি, সব কিছুই আর্টিফিশিয়াল। আমাদের আসলে কোথাও ন্যাচারাল পরিবেশ গ্রামে খুব একটা যাওয়া হয় না, হয়তো বছরে 2-1 বার যাওয়া হয়, তাতে আসলে মন ভরে না। এজন্য অনেক সময় আছে যে এই ন্যাচারালের সাথে বা নিজেকে কিছুক্ষণের জন্য ভালো রাখার জন্য হলেও আপনি চাইলেই জিন্দা পার্কে ঘুরে আসতে পারেন। এটা অবশ্যই আপনার অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা আপনাকে দিবে আমি আশা করি। আর এখানে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম, এখানে আসলে একটা লাইব্রেরি আছে খুব সুন্দর। এইটার যেটা দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে, এখানে বসে যদি আপনি বই পড়েন আপনার মন অন্যরকম একটা অনুভূতি কাজ করবে আমার যেটা মনে হয়। কারণ হলো এই জায়গাটাও সৌন্দর্যের কারণ হলো যে আপনি একটা প্রকৃতির মাঝে যখন একটা মানে পড়ালেখা করবেন বা আপনি কোনো কবির বা কোনো সাহিত্যিকের কোনো কিছু পড়বেন, তখন দেখবেন অন্যরকম একটা ভালো লাগা আপনার কাজ করবে, সেটা একটা বিষয়। তো এই জন্য যদি আপনি প্রকৃতিকে চান তাহলে এরকম পরিবেশে আপনি চাইলেই ঘুরে আসতে পারেন। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পহেলা বৈশাখ ছিল, যার কারণে লোকজনও অনেক বেশি ছিল এবং এখানে আপনার কিছু গান পরিবেশন করছিল, প্লাস এখানে একটা মেলা ছিল। মেলায় আপনার সেই আদি যুগের অনেক জিনিস যেমন ডুগডুগি, তারপর ঢোল, ছোট ছোট জিনিসগুলো এখানে পাওয়া গিয়েছিল। এটাও আসলে আমাদের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়, সেটা একটা বিষয়। তো আপনারা চাইলে অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। আর আপনারা এই যে গান শুনতে পাবেন, এই তো ওভারঅল ছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি গ্রামে আগে ছোট ছোট দেখতাম, একদমই ছোট, কিন্তু এই গাছটা অনেক বড়। এটা আপনি ভাবতে পারবেন না যে এই গাছটা কত বড়। তো এই গাছগুলো কিন্তু আমি আগে ছোটোবেলায় গ্রামে দেখতাম, এই যে ছোট ছোট এরকম ছিল, কিন্তু এত বড় ছিল না। কিন্তু এখানে আমি গাছটা দেখে অবাক হয়েছি, তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করার। পরে আমরা লাস্ট যখন আমরা চলে আসব, তখন এরকম একটা মাঠের মধ্যে আমরা আসার পথে একটু নেমেছিলাম। এরকম অজস্র মাঠ আপনি এই 300 ফিটে গেলে পাবেন। আপনি যদি কখনো সুযোগ হয় তাহলে ঘুরে আসবেন। আর ঘুরে আসলে আপনি এরকম জায়গা অনেকগুলোই পেয়ে থাকবেন, সেখানে আপনি সময় কাটাতে পারবেন। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো থাকবেন সব সময়, সেই কামনা আমার।